স্যার দেখুন, আপনিও কালো পাঞ্জাবি পরেছেন আর আমিও কালো শাড়ি পরেছি, ম্যাচিং ম্যাচিং। দেখেছেন স্যার, আপনার আর আমার মধ্যে কত মিল। এজন্যই আমার ফ্রেন্ডরা বলে উই আর মেড ফর ইচ আদার। মিলেছে তো ওদের কথা। এবার তাহলে আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করুন প্লিজ। কথাটা শেষ হইতেই নৈরিত মিথির গালে সশব্দে সর দিয়ে বসলো। তারপর তার হাতে থাকা কাগজটা মিথির মুখের উপর ছুঁড়ে মেরে সে চেঁচিয়ে উঠল, বলল, এই তোমার রেজাল্ট? দ্যাটস এনাফ। আমি আর পারবো না। অনেক হয়েছে, অনেক করেছো তুমি। আমার পক্ষে আর এইসব সহ্য করা সম্ভব না। তোমার মতো একটা স্টুপিডকে পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি তোমার মা বাবাকে বলে দিব আমি আর পারছি না। ওনারা যেন ওনাদের মেয়ের জন্য অন্য কোনো টিচার খোঁজেন। আমি আর ওনাদের মেয়েকে পড়াতে পারবো না। মিথি গালে হাত দিয়ে কাঁদতে আরম্ভ করে। স্যার যে তাকে মেরেছে এই জন্য সে কাঁদছে না, সে কাঁদছে স্যার যে তাকে আর পড়াবে না সেই কষ্টে। মিথি তখন ফুপাতে ফুপাতে বলল, স্যার প্লিজ। নৈরিত ক্ষিপ্ত কণ্ঠে বলল, নো মোর প্লিজ। এর আগেও তুমি অনেক প্লিজ বলেছ, আর কোনো প্লিজ আমি শুনছি না। আমি তোমাকে আর পড়াচ্ছি না, এটাই ফাইনাল। কথাটা বলে নৈরিত চেয়ার থেকে উঠে পড়ল। রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এলো। মিথি তখন অপর পাশের চেয়ারটায় বসে বসে কাঁদছে। নৈরিত তখন টেবিলের উপর হাত রেখে মিথির দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, আরেকটা কথা বলতে হবে আন্টি আঙ্কেলকে, তোমাকে যেন শীঘ্রই ওনারা বিয়ে দেন। দিন দিন খুব বিগড়ে যাচ্ছ তুমি। মিথি কাঁদো কাঁদো গলায় বলে, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না স্যার। নৈরিতের রাগ যেন তুঙ্গে উঠল। কষিয়ে মেয়েটাকে আরো একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে তার। খুব কষ্টে নিজের রাগকে সংবরণ করে নৈরিত হন হন করে বেরিয়ে গেল মিথির বাসা থেকে। কষ্টে মিথির বুক ফেটে যাচ্ছে, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। কেন কেন স্যার তার সাথে এমন করে? একটু ভালোবাসলে কি হয়? কোথায় লেখা আছে কোনো স্যার তার ছাত্রীদের ভালোবাসতে পারবে না, বিয়ে করতে পারবে না? আছে কোথাও লেখা? নেই, পৃথিবীর কোনো বইয়েই এই লেখা নেই। তাহলে কেন? কিসের ভিত্তিতে স্যার তাকে এই কথাটা বলল? কেন? গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে মারলো বিছানার উপর। রাগে দুঃখে কষ্টে মরে যেতে ইচ্ছে তার। এত এত অপমান সহ্য করে সে ওই লোকটার পিছেই পড়ে আছে, শুধুমাত্র তাকে ভালোবাসে বলে। আর ওই লোকটা একটুও তার ভালোবাসা বোঝে না। এত খারাপ কেন এই মানুষটা? এত পাষাণ হয় কেউ নাকি? একটু মায়া দয়া নেই মনে? মিথি ঠোঁট উল্টে বসে বসে কাঁদে। হঠাৎ তার মনে পড়লো তার মা বাবার কথা, যে কোনো সময় ওনারা চলে আসতে পারেন। মিথি তাড়াহুড়ো করে আলমারি খুলে শাড়িটা ভেতরে রেখে একটা লং টি শার্ট আর প্লাজো পরে নেয়। তারপর চোখে মুখে পানি দিয়ে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে। কাউকে একটা কল লাগিয়ে মিথি কেঁদে উঠে বলে, তোর ভাই আমাকে মেরেছে নেহু। নেহা অবাক হয়ে বলল, কি? ভাই তোকে মেরেছে? কেন, তুই কি এক্সেস কিছু করেছিলি? মিথিন জোরে নাক টেনে বলল, না, শুধু বলেছিলাম আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করতে, ব্যাস। এইটুকুতেই উনি ঠাস করে আমাকে সর মেরে বসলেন। এত খারাপ কেন তোর ভাই? মন বলতে কি কিছু ওনার নেই? একটা মেয়ে সেই কবে থেকে ওনার পিছে পড়ে আছে। মানুষের তো একটু মায়াও হয়, কিন্তু ওনার মধ্যে তো দয়া মায়ার কোনো ছিটে ফোঁটাও নেই। সামান্য একটা কথাতেই উনি আমাকে সর মারলো। হাউ রুড হি ইজ। নেহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, এইভাবে কেন বলতে যাস বলতো? জানিস তো ভাইয়া পড়ার ব্যাপারে কতটা সিরিয়াস। আর তুই কি আর সময় পেলি না? পড়াতে গেলে এসব কথা তুলতে হয়, অন্য সময়ে তো বলা যেত। আর ভাই দাওয়ে, ভাই এই ব্যাপারটা নিয়ে আগেই অবগত। এর আগে তো ভাইকে এত জ্বালিয়েছিস, তা আজ হঠাৎ ভাইয়া এত কেন রেগে গেল যে তোকে ডিরেক্ট সরি মেরে দিল? মিথি তখন কাঁদো কাঁদো মুখে বলল, আসলে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে আরো বেশি রেগেছি গিয়েছিল, তাই দুইটার শোধ এক সরি নিয়েছে। এখন তুই বল আমি কি করব? তুই বলেছিলি তোর ভাইয়ের নাকি কালো রং পছন্দ, তাই তোর ভাইয়ের জন্য আজ কালো শাড়ি পরেছিলাম। তা উনি যদি একবার আমার দিকে তাকাতেন। আর এইদিকে আমি ওনাকে কালো পাঞ্জাবিতে দেখে হা হয়ে গিয়েছিলাম, চোখের পলকই পড়ছিল না। কত ভালোবাসি ওনাকে, আর এই লোকটা আমাকে পাত্তাই দেয় না। কথাটা বলে মিথি কাঁদতে শুরু করে। নেহা নিশ্চুপ হয়ে বসে থাকে। এ আর নতুন কিছু না, তাদের বন্ধুত্বের পরই
পরে মিথি তার ভাইয়ের প্রেমে পড়েছিল। সময়ের সাথে সাথে এই প্রেম গভীর থেকে গভীরতর হয়েছে। এই নিয়ে 10-12 বার মিথি তার ভাইকে প্রপোজ করেছে, কিন্তু নৈরিত কোনোভাবেই তাকে পাত্তা দেয়নি। তার ভাইয়ের যে গার্লফ্রেন্ড আছে এমনও কিছু না, তাও সে যে কেন মিথিকে মেনে নিতে পারে না তা একমাত্র সেই জানে। নেহা বলল, আন্টি আঙ্কেল এখনো আসেননি? না। ইস, কত ভেবেছিলাম আম্মু আব্বু বাসায় নেই, স্যারকে বলবো যেন আজ একটু বেশি পড়ায়, আর এই সুযোগে বেটাকে আমি আর একটু বেশি পটানোর সুযোগ পাবো। কিন্তু তোর ওই খবিশ ভাই আমার সব আশার উপর সর বসিয়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছে, আর হুমকি দিয়ে গেছে আমাকে নাকি আর পড়াবে না। আরো বলেছে আম্মু আব্বুর কাছেও নাকি বিচার দিবে। আমার এখন কি হবে দোস্ত? মরা ছাড়া কি আমার আর কোনো উপায় নেই? নেহা বিরক্ত কণ্ঠে জবাব দিল, তুই মর, একটা চল্লিশা খেতে পারবো। আচ্ছা, তোর চল্লিশাতে কোন জামাটা পরে আসা যায় বলতো? জামা পরবো নাকি শাড়ি পরবো, কোনটা বেশি মানাবে? নেহার কথা শুনে মিথির রাগে ফুঁসে ওঠে, চেঁচিয়ে উঠে বলে, তোর ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা কর, না হলে দুদিন পর তোর চল্লিশা মানুষ খাবে, বুঝেছিস? নেহাকে আর কিছু বলার সুযোগ দিল না মিথি, পট করে কলটা কেটে দিল। রাগ কষ্টের সাথে এক বিশাল অভিমান এসেও যোগ হলো তার মনে। হঠাৎ কি মনে করে সে তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আয়নার দিকে তাকিয়ে আনমনেই সে বলে উঠল, আমি কি দেখতে খুব খারাপ নৈরিত? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? কি হয় একটু ভালোবাসলে? আপনি শুধু আমাকে এইটুকু ভালোবাসা দিয়ে দেখুন, আমি আপনাকে এত এত ভালোবাসা ফিরিয়ে দিব। প্লিজ নৈরিত, প্লিজ। মিথির চোখের কোণটা ভিজে উঠল। এত চেষ্টা করেও সে পারছে না, বারবার হেরে যাচ্ছে। না পারছে নৈরিতকে বোঝাতে, না পারছে নিজের মনকে বোঝাতে, কোনো দিকেই সামলে উঠতে পারছে না সে। যেন এক অজানা যন্ত্রণায় সে প্রতিনিয়ত কাতরাচ্ছে। সন্ধ্যার মিথির মা বাবা বাসায় ফিরে মিথির ছোট্ট ভাইটাকে পরপর অসুস্থ হয়, তাকে নিয়েই ওনারা হসপিটাল গিয়েছিল। মিথি ভাইকে দেখে জড়িয়ে ধরলো, তারপর বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু ডক্টর কি বলেছেন? সব রিপোর্ট নর্মাল তো? আতাউর সাহেব সোফাটায় বসলেন, শার্টের কলারটা হালকা ঝেড়ে বললেন, হ্যাঁ মা, এখন সবকিছু নর্মালি, কিছুদিন পর আবার যেতে বলেছেন, আর যা ওষুধপত্র দিয়েছেন ওইগুলোই এখন কন্টিনিউ করতে বলেছেন। মিথি এক চিলতে হাসলো, ভাইটা যে তার প্রাণ। ভাইয়ের গালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো সে। মিথির মা ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গেলেন, মিথিও তার পিছে পিছে গেল। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে ফিসেল কণ্ঠে ডাকলো, মা। মিথির মা চায়ের পাতিলে পানি বসাতে বসাতে বললেন, হ্যাঁ বলো। মিথির কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছু কথা বলতে গিয়েও গলায় আটকে গিয়েছে তার, ঠোঁট দুটো কাঁপছে, হাত কসলাচ্ছে, সাহস পাচ্ছে না সে, চোখ মুখ ভয়ে চুপসে আছে। আমিরা খেয়াল করলেন তার মেয়ে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছেন। তিনি তখন ব্রু কুঁচকালেন, বললেন, কিরে কি বলবি বল? মনের সাথে যুদ্ধ করে হেরে গেল মিথি, পারল না সাহস জুগাতে। মাথা নিচু করে বলল, কিছু না মা। মিথি নিশ্চুপ হয়ে নিজের রুমে চলে গেল। আমিরা এক দৃষ্টিতে সে মেয়ের যাওয়া দেখলো। কি হলো ওর? আমিরার মনটা খসখস করে উঠল। মেয়েটার চোখ মুখ অন্যরকম লাগছিল। তিনি চিন্তায় পড়ে গেলেন, মেয়েটার আজকাল হুট করে কি যেন হয়ে যায়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। মা বাবার রুমে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে মিথি। তার ছোট ভাইটা বাবার সাথে দুষ্টুমি করায় ব্যস্ত। মিথি একবার টিভি দেখছে তো আরেকবার ভাইয়ের দুষ্টুমি দেখে খিলখিল করে হাসছে। তখন হঠাৎই মিথির বাবার ফোনটা বউ বউ করে ভেসে উঠলো। আতাউর সাহেব কলটা রিসিভ করে বললেন, হ্যাঁ নৈরিত বাবা বলো। নৈরিতের কথা শুনতে ভয়ে মিথির গলা শুকিয়ে উঠলো। নৈরিত কি তবে সত্যি সত্যি তার মা বাবার কাছে বিচার দিবে? উনি কি সবকিছু বলে দিবে? মিথির ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করে সে এবার নির্ঘাত শেষ। মায়ের একটা মারও মাটিতে পড়বে না। মিথির কান্না পাচ্ছে, ভীষণ কান্না। মনে মনে তখন সে বলে ওঠে, আপনি খুব খারাপ নৈরিত, খুব খারাপ। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে অন্ধকারে চাদরে নিজেকে ঢাকতে লাগলো। মাগরিবের আজান হয়েছে সে কবে। নামাজ শেষে নামাজিরা ব্যক্তি
ব্যস্ত হয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো। কেউ কেউ আবার মসজিদেই বসে রইল, নিজের মনের দুঃখ কষ্টগুলো খোদার দরবারে ব্যক্ত করে চলছে প্রতিনিয়ত। বাসায় ফিরে নূরিন দরজা খুলে কপট রাগ দেখিয়ে নেহা বলে ওঠে, তুই কোন সাহসে আমার বান্ধবীর গায়ে হাত তুললি ভাই? জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না নৈরিত। হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। নেহা দরজা আটকে নৈরিতের পেছন পেছন তার রুমে গেল। আজকাল ভীষণ গরম পড়েছে, একেবারে ঘা জ্বালানো গরম। নৈরিত ফ্যানটা ছেড়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। সারাদিনে টিউশনিতে বড্ড ক্লান্ত সে। নেহা এই মুহূর্তে ভীষণ রেগে আছে। ক্ষোভিত গলায় সে প্রশ্ন ছুড়ে, বলছিস না কেন? কেন মারলি মিথিকে? নৈরিত জোরে শ্বাস টানলো, উঠে বসে পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলে কলারটা একটু পেছনের দিকে ঠেলে দিল। তারপর ক্লান্ত কণ্ঠে বলল, একটু পানি আনতো। তেতে ওঠে নেহা, সশব্দ বলে, পারবো না। শক্ত হয়ে ওঠে নৈরিথের কণ্ঠস্বর। দমকে উঠে সে বলে, আরেকটা থাপ্পড় এখন তুই খাবি অসভ্য। তোর প্রশ্রয় পেয়ে পেয়ে ওই স্টুপিডটার এত সাহস বেড়েছে। ন্যূনতম লজ্জাবোধ নেই ওর। এত কিছু বলেছি, এত বকা দিয়েছি, আর আজ বাধ্য হয়ে মেরেছি পর্যন্ত। তাও আমি জানি সে শুধরাবে না, শুধুমাত্র তোর জন্য। শোন নেহা, তোকে আমি লাস্ট বারের মতো ওয়ার্ন করে দিচ্ছি, নেক্সট টাইম যদি তুই ওকে আর কোনো প্রকার প্রশ্রয় দিবি, তাহলে তোর ঘালগুলো আমি থাপড়াতে থাপড়াতে পাঠাবো। রাগে ক্ষোভে নাকের ফাল্লা ফুলাতে থাকে নেহা। নৈরিত তাকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। নেহার মনক্ষুণ্ণ হয়, তার ভাইয়ের সাথে সে পেরে উঠবে না। ওইদিকে মিথিও যে কিছু বুঝতে চায় না। উফ, সে পড়েছে মহাবিপাকে। ওইদিকে গেলেও ঝামেলা, আবার এইদিকে গেলেও ঝামেলা। এখন কোন দিকে যাবে সে? মিথি, তুমি কি করেছো? নৈরিত কেন তোমাকে পড়াতে চাইছে না? বাবার এমন শান্ত কঠিন গলার প্রশ্ন শুনে ডুব গেল মিথি। ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে তার। সব দোষই নৈরিতের। মিসকা শয়তান একটা। বললে পুরোটা বল। তা না বলে কিনা মিথি কে জিজ্ঞেস করবেন আঙ্কেল আমি পড়াতে না চাওয়ার কারণ? আমার চেয়ে ভালো ওই বলতে পারবে। ভালো মতো পেশেছে সে, এখন কি বলবে সেটাই বুঝতে উঠতে পারছে না। আমিরা বেগম রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। মিথি একটা মিথ্যে কথা বললেই তিনি টস করে তার গালে একটা সর বসিয়ে দিবেন। অসহায় দৃষ্টিতে সে মায়ের দিকে তাকায়, চোখ দিয়ে যেন তিনি এক্ষুনি মিথিকে ভস্ম করে দিবেন। মিথি ডুব গিলল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, বাবা একটু পানি খাবো। আক্রোশ নিয়ে বলে উঠলেন আমিরা বেগম, কোনো কিছু খেতে হবে না, যেটা জানতে চেয়েছে সেটার উত্তর দে। নৈরিত কেন তোকে পড়াতে চাইছে না? কি করেছিস তুই? বল তাড়াতাড়ি, আজকে তোর খবর আছে। এই ঝাড়ু আজকে আমি তোর উপর ভাঙবো। কথাটা বলে তিনি বিছানার প্লাস্টিকের ঝাড়ুটা হাতে নিলেন। মিথি এবার কেঁদে ফেলে। বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, বাবা। আতাউর সাহেব ভ্রুকুটি করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, আহ, রাখো তো এসব, আমি কথা বলছি তো মিথির সাথে। ঘাড় ঘুরিয়ে মিথির দিকে তাকালেন তিনি, উদ্বেলিত কণ্ঠে বললেন, কি হয়েছে বলো তো মা আমায়? নৈরিত কেন তোমাকে পড়াতে চাইছে না? কোনো সমস্যা হয়েছে কি? মিথি জিভ দিয়ে তার শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। তারপর কোমল দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলল, আসলে বাবা হয়েছেটা কি, আমার টেস্টের রেজাল্টটা ভালো আসেনি। তার উপর স্যার আমাকে কাল যা পড়া দিয়েছিলেন আমি তা কিচ্ছু শিখিনি। তাই স্যার আরো বেশি রেগে যান। আর তুমি তো জানোই বাবা ওনার কি রাগ। তাই উনি রাগের মাথায় বলেন আমাকে নাকি আর পড়াবেন না। আমি নাকি ওনার কোনো কথা শুনি না, আমাকে পড়ালে নাকি ওনার মান সম্মান নষ্ট হবে, আরো কত কথা বলেছে। আমি তো কথার মাঝখানে আমিরা বেগম কর্কশ গলায় বলে উঠলেন, তোকে যে ও কষিয়ে দুইটা সর মারিনি সেটাই বেশি। ঠিকই তো বলেছ, ওর কি ঠেকা পড়েছে নাকি যে তোর মতো অসভ্য মেয়েকে পড়িয়ে পড়িয়ে পাশ করাবে? সারাটা দিন শুধু মোবাইল আর নয়তো টিভি, পড়ার প্রতি তার বিন্দু মাত্র মনোযোগ নেই। খালি এই সেচ্ছিটা ফেল কর, ঘাট ধরে একটা ভুঁড়িওয়ালা লোকের সাথে বিয়ে দিয়ে দিব। মিথি সশব্দে চেঁচিয়ে ওঠে, মা তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি বিয়ে করব না, আর কোনো বুড়িয়ালাকে তো নয়। কথাটা বলে মিথি পায়ের জোর বাড়িয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। আমিরা বেগম তখন উদ্বিগ্ন কণ্ঠে বলেন, বুঝলে তো মিথির বাবা, মেয়েটা যে যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আর আমি বুঝলাম না নৈরিথের বা কি হয়েছে, শুধুমাত্র পরীক্ষায় খারাপ করায় আর মিথিকে পড়াতে চাইছে না।
এই একটাই কারণে? আমার তো মনের ভেতর কেমন খচখচ করছে বুঝলে, মনে হচ্ছে এর মাঝে অন্য কিছু আছে। চোখ মুখ কুঁচকে তিনি ভাবতে লাগলেন। হাতাউর সাহেব তপ্ত শ্বাস ফেলে বললেন, কেন যে তোমার তোমার মা বাবা তোমাকে গোয়েন্দা বা না বানিয়ে আমার কাঁধে ঝুলিয়ে দিলেন কে জানে। হঠাৎ করে জ্বলে উঠল আমিরা বেগম, কাট কাট গলায় বলল, কি কি বললে তুমি? আতাউর সাহেব তৎক্ষণাৎ বিদ্রুপী সুরে বললেন, বলেছি তোমাকে আজ খুব সুন্দর লাগছে আমার আমিরা মানু। নাক ফাল্লা ফুলিয়ে কপট রাগ দেখিয়ে আমিরা বেগম বললেন, একদম ঢং করবে না আমার সাথে। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে। মেয়ের জন্য অন্য স্যারের ব্যবস্থা করো, নয়তো এবার আর তাকে পাশ করাতে পারবে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল নৈরি। দরজাটা আটকে দিয়ে বিছানায় এসে বসলো সে। সেদিকেই বসেছেন, তার উল্টো দিকে একটা বিশাল আয়না রাখা। আয়নার চারপাশে মিটমিট করে জ্বলছে কিছু ফেরি লাইট। নৈরি ত্যাগদানে আয়নার দিকে চেয়ে রইল। তার ধ্যান ভাঙল ফোনের রিংটোনের বিকট শব্দে। এই আওয়াজটা শুনলেই মাথা ধরে তার। এজন্যই দিনের প্রায় অর্ধেকটা সময় তার ফোনটা সাইলেন্ট মোডে থাকে। বিছানা হাতলে ফোনটা হাতে নিয়ে এসে ফোনের স্ক্রিন নাম্বারটা ফোন বুকে সেভ না করা থাকলেও এই নাম্বারটা সে চেনে। ফোনটা রিসিভ না করে সাইলেন্ট করে ফেলে রাখলাম। তাতেও খুব একটা লাভ হলো না। সাইলেন্টের ভোঁ ভোঁ শব্দে যেন ভূমিকম্প হচ্ছে বিছানার উপর। সোয়াল শক্ত হয়ে আসে নৈরিতের। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরে। স্যার জানেন, আমার মা বাবা অন্য টিচার ঠিক করেছে আমার জন্য, কিন্তু আমি আপনাকে ছাড়া অন্য কারো কাছে পড়বো না। প্লিজ স্যার, লাস্টবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনেও আপনার সাথে এমন কিছু করব না। প্লিজ স্যার, আমাকে কালকে থেকে পড়াতে আসবেন। আমি আপনাকে ছাড়া অন্য কারোর পড়া বুঝি না। এখন আমার পাশ ফেল আপনার হাতে স্যার। আমি যদি ফেল করি না স্যার, তাহলে কিন্তু মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আর একমাত্র আপনিই পারেন আমাকে পাশ করাতে, শুধুমাত্র আপনি। আশা করছি আমার শেষ আবদারটা আপনি রাখবেন। এখন রাখছি তাহলে, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। পট করেই কলটা কেটে দেয় মিথি। মুখে তার বিশ্বজয়ের হাসি। ব্যাস, কাজ হয়ে গিয়েছে। যে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে না, না এসে বেটার আর উপায় নেই। মিথি দপাস করে হাত পা চড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর চোখ বুজে মিনমিনিয়ে বলে, জলদি চলে আসো জানেমান, আমি তোমার অপেক্ষায় থাকবো। সকাল হলো, অনেক সকাল। ঘড়ির কাঁটায় 10:15। বাইরে এখন দিবাকর তার পুরো উদ্যম নিয়ে জ্বলে উঠেছে। এক পশলা রোদ জানালার গ্রিন টপকিয়ে মিথির রুমে ফ্লোরে এসে পড়ছে। এলোমেলো হয়ে শুয়ে আছে মিথি। মাথার উপর প্যান্টটা গটগট করে ঘুরে চললেও তার বাতাস হাতও মিথির গায়ে লাগছে কিনা সেটা সন্দেহ। ঘামে ভিজে কপালে লেপটে আছেন লেয়ার কাটে চুলগুলো। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম লাগা। হাঁসফাঁস করতে থাকে মিথি। এক পর্যায়ে বিরক্ত হয়ে চোখ মিলে তাকায়। সোজা দৃষ্টি পড়ে মাথার উপরের প্যান্টটার দিকে, যার 3টে ফাঁকা স্থির। তার মানে ফ্যানটাও। দরপড়িয়ে উঠে বসে মিথি। মা বলে চিৎকার দেয়। মিথি চিৎকার শুনে তার রুমে তার ছোট ভাই মাহি আসে। এসে এসে কোমরে হাত দিয়ে বড় মানুষের মতো করে বলে, এই কি হয়েছে তোমার? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? মিথি চোখ মুখ কুঁচকে দাঁত কিরমির করে বলল, আমার রুমের ফ্যান অফ করলো কে? মাহি দাঁত কেলিয়ে হেসে বলল, আমি। মিথি চোখ মুখ শক্ত করে সশব্দে চেঁচিয়ে উঠে বলল, এই ইন্দুর, তোর এত সাহস হয় কি করে? তুই জানিস আমি চাইলে এক্ষুনি এই 5তলার ছাদ থেকে তোকে নিচে ফেলে দিতে পারি। শুধুমাত্র শুধুমাত্র তোর আসল মা বাবার কথা ভেবে তোকে ফেলছি না, না হলে তো ওনারা কষ্ট পাবেন। ওনারা এত আশা করে তোকে দিয়েছিল আমাদের কাছে পালার জন্য। ওনাদের আশাটা কি করে নষ্ট করি বল? আমি আবার অনেক বড় মনের মানুষ তো, তাই এবারের মতো বেঁচে গেলি, নয়তো এক্ষুনি তোর কেল্লা ফতে করে ফেলতাম। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্যান ছাড়, আমি আরেকটু ঘুমাবো। মাহি খিলখিল করে হেসে দিয়ে বলল, এসব বলে লাভ নেই বুবু। আমি জানি সবকিছু আব্বু বলেছে। আমি ওনাদেরই সন্তান। আমাকে কেউ পালার জন্য দিয়ে যায়নি, বরং তোমাকে নাকি আব্বু আম্মু স্টেশন থেকে কুড়িয়ে এনেছে। তুমি মনে কষ্টে পাবে বলে তোমাকে কেউ সত্যিটা বলেনি। মিথি সরু চোখে মাহির দিকে তাকিয়ে বলল, খুব চালাক হয়েছিস তাই না? আমার কথা আমাকেই ঘুরিয়ে বলছিস, বাতারি একটা। জলদি ফ্যান ছাড়, আমার ঘুমটা চলে যাচ্ছে। মাহি মৃদু প্রতিবাদ জানিয়ে বলল, না, ফ্যান ছাড়া যাবে না। আম্মু বারণ করেছে। তোমার না আজকে কলেজ আছে? তাহলে এখনো ঘুমাচ্ছ কেন? কলেজে লেট হয়ে যাবে না, উঠো তাড়াতাড়ি।
মাহি বড় ভাইয়ের দের মতো মিথিকে শাসন করে রুম থেকে বেরিয়ে গেল। মিথি উঠে বসলো, মনে মনে ভাবলো বাড়িটা তার কত বড় হয়ে গিয়েছে। খাবার টেবিলে রুমে বসে রুটি চিবোচ্ছে মিথি, তার পাশে চেয়ারে বসে মাহি সবজির সালাদ খাচ্ছে, যেটা মিথির একটু পছন্দ না, মাহিরও না। তবে সে এক প্রকার বাধ্য হয়ে এসব খাচ্ছে। তার খাবারের আলাদা সার্ট আছে, অসুস্থ হওয়ার পর থেকে তাকে অনেক বেছে বেছে খেতে হয়। হুট করেই কিছু মনে চাইলে খেতে পারে না। বাইরের খাবার তো একদমই না, তাই খেতে পারে না বলে মিথি এখন বাইরের খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। মিথির বাবা কফির কাপে চুমুক দিয়ে মিথিকে বললেন, রাদিত কিন্তু আজ সন্ধ্যায় আসছে, মনে আছে তো তোমার? মুখের খাবারটা খুব কষ্ট করে গিলে মিথি বলল, আমি রাদিত স্যারের কাছে পড়বো না বাবা, ওনার পড়া আমি কিছু বুঝি না, উনি অনেক কঠিন করে বোঝান, আমি নৈরিত স্যারের কাছেই পড়বো। আতাউর সাহেব ফিখে গলায় বললেন, কিন্তু নৈরিত তো তোমাকে পড়াতে চাইছে না, আর রাদিত তো ভালো টিচার, তোমাদের কলেজে তো ওনার খুব নাম, সবাই তো ওনার পড়ার সুনাম করে, তুমি কয়দিন পড়েই দেখো না, তারপর ভালো না লাগলে না হয় অন্য ব্যবস্থা করা যাবে। মিথি উত্তেজিত কণ্ঠে বলল, না বাবা, আমি সত্যি বলছি, ওনার কাছে পড়ে আমি পাশ করতে পারবো না, আমি নৈরিত স্যারের সাথে কথা বলবো, আমি ওনার কাছে ক্ষমা চাইলে উনি ঠিক আমাকে ক্ষমা করে দিবেন, প্লিজ বাবা, তুমি রাদিত স্যারকে বারণ করে দাও, আমি পড়বো না ওনার কাছে। আমিরা বেগম রান্নাঘর থেকে উকি দিয়ে বললেন, পৃথিবীতে কি এক নৈরিতে আছে যে শুধু ভালো পড়াতে পারে, আর বাকিরা কি গোড়ার ঘাস কাটে? রাধি তো যথেষ্ট ভালো পড়ায়, ও তো আর এমনি এমনি আর কলেজের প্রফেসর হয়ে যায়নি, অবশ্যই ছেলের মাঝে সেই দক্ষতা আছে, আর তুই তো শুধু। মায়ের কথার মাঝখানেই কথা বলে ওঠে মিথি অনুযোগের সুরে বলে, মা, রাদিত স্যার তোমার ফ্রেন্ডের ছেলে বলে তুমি সবসময় ওনার একটু বেশি প্রশংসা করো, উনি ভালো পড়ায় ঠিক আছে, কিন্তু আমার সেই পড়া বোধগম্য হয় না, আমার বুঝতে কষ্ট হয়, তারপরে যদি তোমরা জোর করে ওনার কাছে আমাকে পড়ান তাহলে আমার আর কিছু বলার নেই। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিথি বলল, আমি কলেজে যাচ্ছি। মিথি কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে বেরিয়ে আমিরা বেগম মিথির বাবার সামনে এসে দাঁড়ালেন, কপালে সুদীর্ঘ ভাঁজ টেনে নিয়ে তিনি বললেন, মেয়ের হাবভাব কিন্তু আমার ভালো ঠেকছে না, বুঝলে? নৈরিতের প্রতি ওর ব্যবহারটা কেন যেন একটু অন্যরকম লাগছে। চোখে মুখে সন্দেহ যেন উপচে পড়ছে আমিরা বেগমের। কপালের ভাঁজগুলো বলে দিচ্ছে মেয়েকে নিয়ে কত দুশ্চিন্তা ওনার। মিথির বাবা আতাউর রহমান ওনার কফিটা শেষ করলেন, তারপর চেয়ারটায় আরাম করে বসে নির্বিকার কণ্ঠে বললেন, তোমার গোয়েন্দাগিরিটা শেষ হলে দয়া করে একটু রুমে এসো, আমি মাহির ওষুধগুলো বের করছি। তেতে ওঠা আমিরা বেগম দারাজ গলায় বললেন, পাত্তা দিচ্ছ না তো আমার কথা, একদিন ঠিকই বুঝবে, মেয়েকে একটু চোখে চোখে রেখো, মেয়ে বড় হলে মায়েদের দুশ্চিন্তা বাড়ে, সেটা তুমি কি বুঝবে? কলেজের মাঠে সবুজ ঘাসের গালিচায় বসে আছে মিথি আর নেহা। মিথির চোখ মুখ কেমন থমথমে। নেহা কিছুক্ষণ চুপ থেকে মিথির ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, কিন্তু সে বুঝে উঠতে পারল না। তাই সে মিথির কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলল, এখনো মন খারাপ? বাইর হয়ে আমি তোকে সরি বলছি, প্লিজ আর মন খারাপ করে থাকিস না। মিথি মাথা উঠিয়ে নেহার দিকে তাকিয়ে বলল, বাবা রাদিত স্যারকে ঠিক করেছে আমাকে পড়ানোর জন্য, আমি তোর ভাই ছাড়া অন্য কারো কাছে পড়বো না। নেহা চুপ হয়ে গেল। এই মুহূর্তে কি বলে মিথিকে সান্ত্বনা দেওয়া যায় সেটাই সে ভাবছে। মিথি স্থির দৃষ্টিতে ঘাসের দিকে তাকিয়ে আছে, নৈশব্দে ক্ষীণ শ্বাস ফেলছে, ভাবছে কি করবে। নেহা বলল, তুই আন্টি কালকে বারণ করে দে, তাহলেই তো হয়। মিথি মুখ কালো করে বলল, এত সহজেই যদি সবকিছু হয়ে যেত তাহলে কি আর এত ভাবতাম? বল, বলেছি আমার কথা কেউ পাত্তাই দেয়নি। রাজিদ স্যার তো আবার আম্মুর বান্ধবীর ছেলে, তাই উনি একটু বেশি প্রশংসা করছে ওনার। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তোর ভাইকে তো রাতে কল দিয়ে ছোটখাটো একটা ব্ল্যাকমেল করেছিলাম, কি জানি এটা কাজে দেয় কিনা। ব্ল্যাকমেলের কথা শুনে নেহা বেশ উৎসুক কণ্ঠে বলল, কি ব্ল্যাকমেল? বলেছে উনি যদি আমাকে না পড়ায় তাহলে আমি পরীক্ষাতে ফেল করব, আর আমি যদি পরীক্ষায় ফেল করি তখন সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তোর কি মনে হয় ভাই তোর এসব কথা বিশ্বাস করেছে? বিচলিত হয়ে নেহার দিকে তাকায় মিথি, বলে, কেন, কথাটা কি বিশ্বাস করার মতো না? হ্যাঁ তপ্ত শ্বাস ফেলে বলল, কি জানি।
তুই তো জানিস ভাই কি সিস, তোর ছোড়ামি ঠিকই ধরে ফেলতে পারবে। মিথি মন খারাপ করে আকাশে কাঁদো কাঁদো মুখ করে বলল, এখন আমি কি করব দোস্ত? নেহা কিছুক্ষণ ভেবে বলল, তুই কলেজ ছুটির পর ভাইকে আরেকবার কল দিয়ে কথা বলিস, ভালোভাবে বুঝাস। তাও যদি ভাই না মানে তাহলে নেকা কান্না জুড়ে দিবি, তারপর দেখ না ভাই কি বলে। মিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যেভাবেই হোক নৈরিতকে রাজি করাতেই হবে। আমি ওই রাদিত স্যারের কাছে পড়বো না, না না না। কলেজ থেকে দ্রুত বেরিয়ে এলো মিথি আর নেহা। কিছুটা পথ এগুতে নেহা বলল, নে এবার কল দে ভাইকে। মিথি ব্যাগ থেকে ফোনটা বের করতেই নেহা আবারও বলে উঠল, এই দাঁড়া দাঁড়া, কল করিস না। মিথি ব্রুকুসকে বলল, কেন? নেহা তাকে হাতের ইশারা দিয়ে দেখালো। মিথি তাকিয়ে দেখলো রাস্তার ঠিক অপর পাশে নৈরিতকে দেখা যাচ্ছে। মিথি কিছুটা অবাক হলো। নৈরিত রাস্তা পার হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। নেহাকে উদ্দেশ্য করে বলল, এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম তোর তো এখন কলেজ ছুটি, তোকে বাসায় দিয়ে আসি। নেহা জোরপূর্বক হেসে বলল, ও। তারপর মিথির দিকে তাকিয়ে তাকে কিছু একটা বলার জন্য ইশারা দিল। মিথি তখন ঠোঁট ছড়িয়ে হেসে ইতস্ত কণ্ঠে বলল, স্যার আমাকে কি আজ পড়াতে যাবেন? না। নৈরিত নির্বিকার কণ্ঠে বলল, তোমার মা বাবার সাথে আমার কথা হয়েছে মিথি, ওনারা নাকি রাদিত স্যারকে তোমার জন্য ঠিক করেছে। উনি কিন্তু খুব ভালো পড়ায়, ইনফ্যাক্ট আমার থেকেও ভালো। তুমি ওনার কাছে পড়লে শুধু পাস না, আরো ভালো ভালো রেজাল্ট করবে। তাই এখন মাথা থেকে অন্য সব চিন্তায় জেরে ফেলে ওনার কাছে মনোযোগ দিয়ে পড়ো, তাতে তোমারই লাভ। ভীষণ রাগ হলো মিথির। মাথার উপর জলসানো রোদে গেমে একাকার সে, গালগুলো কিছুটা লাল হয়ে আছে, ক্ষোভে যেন ভেতরে ভেতরে ফেটে পড়ছে। মিথি জোরে একটা শ্বাস টেনে নিজেকে কিছুটা দাতস্থ করে বলল, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না, আমাকে শাস্তি দেওয়ার জন্য? এত অপছন্দ করেন না মাই? আমি কি খুব খারাপ স্যার? আপনি জানেন আমি আপনাকে ছাড়া আর অন্য কারো কাছে পড়তে চাই না, তাও ইচ্ছে করে আপনি এমন করছেন। আমি পড়বো না ওই রাজিত স্যারের কাছে, আমি জীবনেও পড়বো না, কোনো টিচারের কাছেই পড়বো না, আপনার কাছেও না। প্রয়োজন নেই আমার আপনাকে, আমার আর কোনোদিন বলবো না আমাকে পড়ানোর কথা। আপনার তো আমার থেকে আরো হাজার গুণ ভালো ভালো স্টুডেন্ট আছে। আমি তো স্টুপিড, আমার মতো স্টুপিডকে কেন আপনি পড়াবেন? ঠেকা পড়েছে নাকি আপনার? আমারই বোঝা উচিত ছিল। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় মিহি। নেহা আর নৈরিত হা করে মিথির যাওয়ার পথে তাকিয়ে থাকে। নেহা তখন মনে মনে ভাবে, এই মেয়েটা এত ভালো অ্যাক্টিং কিভাবে করে? হাউ ম্যান হাউ। দুপুরের কড়া রোদের শেষে সূর্যের তাপ এখন কিছুটা কমেছে, তবে ব্যবসা গরমটা রয়ে গেছে এখনো। রাস্তার ধারের গাছগুলোও যেন এই গরমে অতিষ্ঠ, ক্লান্ত, পরিশ্রান্ত। পথিকগুলো রাস্তার কিনার বেয়ে হেঁটে চলছে যার যার গন্তব্যে। রাদিতকে নিয়ে মিথির রুমে গিয়ে বসলেন আতাউর সাহেব। রাদিতের সাথে কথা বলে তার মনে প্রগাঢ় এক বিশ্বাস জন্মেছে, রাদিত পারবে তার মেয়েকে বোঝাতে। পড়ার টেবিলের এক পাশের চেয়ারে মিথি বসা, আর অন্য পাশেরটায় রাদিত। মিথির কাছে বড্ড পরিচিত এক মানুষ তিনি। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তাকে দেখে আসছে। ক্লাসের সবার প্রিয় স্যার উনি, একজন প্রাণবন্ত মানুষ, ক্লাসকে মাতিয়ে রাখেন সব সময়। কোনো এক অজানা কারণে মিথির ওনাকে পছন্দ নয়। হতে পারে সেই কারণটা রাদিত তার আম্মুর বান্ধবীর ছেলে হওয়ায়। আর আমিরা বেগমেরও রাদিত বলতেই একেবারে অজ্ঞান অবস্থা। ছেলে তো নয়, যেন খাঁটি সোনা। মিথির বাবা বললেন, তাহলে বাবা তুমি আজ থেকেই পড়ানো শুরু করো, তোমার ছাত্রীকে তো তুমি চেনোই, একটু ফাঁকিবাজ আর কি, আমাদের কোনো কথা তো শোনে না। পড়াশোনা বাদে বাকি সব কিছুতে ফার্স্ট ক্লাস, শুধু এই একটা জিনিসই হয় না। এখন তুমি একটু ট্রাই করে দেখো বাবা, মেয়েটা যদি কোনো উন্নতি করতে পারো। রাজেদ সাবলীল কণ্ঠে জবাব দিল, জি আঙ্কেল, আমি চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। এক বুক নিশ্চয়তা নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন আতাউর সাহেব। রাদিত তখন বলল, তোমার কোন সাবজেক্টে বেশি সমস্যা মিথি? মিথি কাট কাট গলায় জবাব দিল, সব সাবজেক্টে। মিথির কথা শুনে রাদিত কপাল ভাঁজ করে বলল, এতদিন কি কিছু পড়নি? শুনেছি আমার আগেও নাকি আরেকজন টিচার ছিল তোমার, ওনার কাছে কি পড়েছো? মিথি তাকালো রাদিতের দিকে, চোখ মুখ কেমন বিষণ্ণতা। কেউ যেন মিথিকে ধরে বেঁধে এখানে বসিয়ে রেখেছে, পারছে না এক্ষুনি এখান থেকে চলে যেতে। এত অসহ্য কেন সবকিছু?
তার সামনে বসে থাকা মানুষটাই বা এত অসহ্য কেন? এই মানুষটা কি বোঝে না যে তাকে একটু পছন্দ না? তার বলা প্রতিটা কথায় সে বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত। মিথি হালকা কেসে নিজেকে কিছুটা দাতস্থ করে বলল, স্যার, আগে স্যার যা পড়িয়েছে ওই সবগুলো ভুলে গেছি, আমাকে আবার নতুন করে সব পড়ান। রাদিত কিছুটা অবাক হয়ে বলল, একটা মানুষ এত ভুল কি করে বলো তো? নিশ্চয়ই তখন ফাঁকি দিয়েছিলেন, তাই এখন সব খেয়ে বসে আছো। যাকগে সেসব, আমি এখন আমার প্রথম থেকেই সবকিছু শুরু করব। আমার কাছে নো ফাঁকি, সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা, এছাড়া আর অন্য কিছু না, বুঝেছ? ত্বরিত গতিতে মিতির অসহ্যের মাত্রাটা বেড়ে গেল। এই লোকটা তাকে যে পাগল বানিয়ে ছাড়বে সেটা সে এখনই উপলব্ধি করতে পারছে। নিজেরই এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল নৈরিতকে রাগিয়ে দেওয়ার? মিথির কোনো রেসপন্স না পেয়ে রাদিত বলল, কি হলো, কথা বলছো না যে? মিথি জোরপূর্বক হেসে বলল, জি স্যার, মনে থাকবে। প্রসন্ন হেসে রাদিত বলল, ঠিক আছে, এবার তোমার গণিত বইটা বের করো, গণিত দিয়ে শুরু করে। চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো মিথি। মন ভালো নেই। চায়ের কাপে চুমুক দিতেই তার চোখ যায় তাদের বরাবর বিল্ডিং এর 5 তলার ফ্লোরের বারান্দাটার দিকে। একটা দোলনায় বসে কেউ একজন সুইংগাম গিটারের সুর তুলছে। মিথি চোখের দৃষ্টি ক্ষীণ করে সেই মানুষটার মুখটা দেখার চেষ্টা করলো। কিছুটা সময় নিলেও মিথি চিনে ফেললো তাকে। সঙ্গে সঙ্গে মিথির বুকটা কেঁপে উঠলো। সে চিৎকার দিয়ে ডেকে উঠলো, সিফাত! সেই মানুষটার কানে মিথির সুর পৌঁছালো না। মিথি এবার আরো কিছুটা জোরে ডেকে উঠলো, সিফাত! এই সিফাত! শুনলো না সিফাত। গিটারটা বারান্দার দোলনাটাই রেখে সিফাত ভেতরে চলে গেল। মিথির মন ধাক্কা খেলো। মনে হলো সিফাত যেন তাকে ইচ্ছা করে ইগনোর করছে। মিথি চায়ের কাপ রেখে ছুটে গেল তার মায়ের কাছে। বিচলিত হয়ে বলল, আম্মু জানো, আমাদের পাশের বিল্ডিং এর 5 তলার বারান্দায় আজ আমি সিফাতকে দেখেছি। আমিরা বেগম রুকুসকি অবিশ্বাস্য কণ্ঠ বললেন, কি? সিফাতকে তুই কই থেকে দেখবি? ও দেশে আছে নাকি? ও না কানাডায়? মিথি অস্থির হয়ে উঠলো। হাত কসলাতে কসলাতে বলল, না আম্মু, তুমি বুঝতে চাইছো না কেন? আমি দেখেছি সিফাতকে। ওর সেই গিটারটাও আছে। প্লিজ আম্মু, তুমি চলো না আমার সাথে, ওই বিল্ডিং এ গিয়ে একবার দেখে আসি ও সিফাত কিনা। আমার মন বলছে আম্মু ওই সিফাত। প্লিজ চলো আম্মু। মেয়ের অস্থিরতা দেখে আমিরা বেগম বসে থাকতে পারলেন না। তিনি মিথিকে নিয়ে ওই বিল্ডিং এ গেলেন। কিন্তু সেই বিল্ডিং এ মিথির দেখা ফ্ল্যাটে সিফাত নামের কেউ থাকে না। মিথির অস্থির মনটা হঠাৎ এক অজানা ব্যথায় কুঁকড়ে উঠলো। বিষণ্ণ মনে মাকে নিয়ে আবার বাসায় ফিরে এলো। আজ দিনটা ভীষণ খারাপ। সকাল থেকে শুধু খারাপই হচ্ছে। মিথি নিজের রুমে গিয়ে চোখ বুজে শুয়ে পড়লো। দৃশ্যপটে ভেসে উঠলো সেই সোনালী দিনগুলো। মিথি তখন 8 পাশ করে 9 গিয়ে ভর্তি হয় নতুন এক স্কুলে। সেই স্কুলেই তার পরিচয় হয় সিফাতের সাথে। ভীষণ রকম শান্ত একটা ছেলে সে। একদিকে মিথি ছিল উড়নছুন ডলি, অন্যদিকে সে ছিল শান্ত নদী। মিথির জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড সিফাত, যাকে আজ জীবন থেকে হারিয়ে সে আফসোস করছে, প্রচন্ড আফসোস। হয়তো বাকিটা জীবনও তাকে এইভাবেই আফসোস করে বাকিটা পার করতে হবে। মিথির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো উষ্ণ জল। মিথি জোরে শ্বাস টেনে সেই জল মুছে নিল। ভাই আসবো? আয়। ভাই, একটা কথা বলার ছিল তোর সাথে। নুরিত ফাইলগুলো বন্ধ করে নেহাকে বলল, কি বলবি বল। নেহা কাসুমাসু করতে করতে বলল, ভাই, মিথিকে কি সত্যি আর পড়াবি না? নেহা ডাবল নৈরিত। নেহা ভাবলো নৈরিত বোধ হয় আবারও রেগে যাবে, কিন্তু নৈরিত এবার রাগেনি। সে প্রসন্ন হেসে বলল, না, শুধু মিথি না, আমি আমার বাকি টিউশনগুলোও বন্ধ করে দিব। নেহা খানিক অবাক হয়ে বলল, কেন? তুমি কি জব পেয়ে গিয়েছ? নুরিত হেসে জবাব দিল, একটা একটা মাল্টি কোম্পানিতে জব পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কাল ওনারা ডেকেছে, আল্লাহ চাইলে এবারের জবটা হয়ে যাবে। নেহা খুশি হলো। অনেক কষ্ট করেছে নুরিত একটা চাকরির জন্য। এত এত পরিশ্রমের পরে অবশেষে সে পেরেছে। নেহা ভীষণ খুশি খুশি গলায় বলল, দাঁড়াও, মাকে গিয়ে বলে আসি। নুরিত তাচ্ছিল্যে সুরে দিয়ে বলল, মা কি আর এই খবর শুনলে খুশি হবে নেহা? ওনার তো বরং কষ্ট লাগবে। আমি ওনার স্বামীর ব্যবসায় না গিয়ে নিজে জব করছি, এই খবরটা তো নিঃসন্দেহে ওনার জন্য খুব খারাপ একটা খবর। নেহা কোনো জবাব
দিতে পারল না। মুখের হাসি রেশটা কেটে গেল। মৃদুস্বরে বলল, আচ্ছা আমি আমার রুমে গেলাম। ঠিক আছে, যা। আর শোন, মিথিকেও খবরটা দিয়ে দিস। নেহা মাথা হেলিয়ে বলল, ঠিক আছে, চলবে। তো ভিউয়ার্স, গল্পটা এটাই প্রথম পার্ট। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।